নমস্কার, আমি রানা। সবাইকে স্বাগত জানাই। আজ আমি বলবো হাসপাতালের মর্গের একটি সত্যি ভৌতিক ঘটনা। ঘটনাটা আমাকে বলেছে অনিকদা। তাহলে শুরু করা যাক ঘটনাটি কিন্তু আজকের নয়, প্রায় 7 বছর আগের কথা। তখন আমি কলকাতার একটা পুরনো সরকারি হাসপাতালে রাতের শিফটে কাজ করতাম। হাসপাতালটা দিনের বেলায় যতটা ব্যস্ত থাকতো, রাত হলেই একেবারে অন্যরকম হয়ে যেত। বিশেষ করে হাসপাতালের মর্গটা মূল হাসপাতালের বিল্ডিং থেকে একটু দূরে ছিল। নিচতলায় মর্গ আর তার ওপরে পুরনো একটা অংশ। দিনের বেলায় লোকজনের যাতায়াত থাকতো, কিন্তু রাত 12টার পর ওই জায়গাটা প্রায় ফাঁকা হয়ে যেত। সেদিনও আমি আর হরিদা রাতের ডিউটিতে ছিলাম। রাত তখন প্রায় 1:40। হঠাৎ মর্গের ভেতর থেকে একটা ধাতব শব্দ পেলাম। আমি প্রথমে ভাবলাম হয়তো কোনো ট্রলি নড়ে গেছে, কিন্তু হরিদা সঙ্গে সঙ্গে আমার দিকে তাকালেন। আমি বললাম, কি হলো? হরিদা খুব আস্তে বললেন, তুই শব্দটা শুনলি? উনি আর কিছু বললেন না, শুধু মর্গের দরজার দিকে তাকিয়ে রইলেন। আর তখনই উনি আমাকে এমন একটা কথা বললেন যেটা শুনে আমার বুক কেমন যেন ঠান্ডা হয়ে গেল। উনি বললেন, ওই সময় মর্গের ভেতরে 6টা মৃতদেহ ছাড়া আর কিছু থাকার কথা নয়। তারপর আমরা দুজন টর্চ নিয়ে মর্গের ভেতরে ঢুকলাম। দরজা খুলতেই দেখি ভেতর থেকে এমন একটা ঠান্ডা বাতাস বেরিয়ে এলো যে আমাদের শরীর কেঁপে উঠল। ভেতরে গিয়ে দেখি সত্যি 6টি ট্রলি রাখা, কিন্তু একটু দূরে আর একটা ট্রলি দাঁড়িয়ে আছে। মানে মোট 7টা ট্রলি। আমি হরিদাকে বললাম, দাদা, এটা আবার কোথা থেকে এলো? উনি কোনো উত্তরই দিলেন না, সোজা ওই ট্রলিটার কাছে চলে গেলেন। ট্রলিটার ওপর একটা সাদা চাদর ঢাকা ছিল। হরিদা চাদরের একটা কোণা তুললেন। আমি ভেবেছিলাম নিচে হয়তো কোনো মৃতদেহ থাকবে, কিন্তু না, কিছুই নেই, শুধু একটা পুরনো হাসপাতালের কম্বল। হরিদা কম্বলটা মেঝেতে ফেলে দিলেন। কি হয়েছে হরিদা? উনি আমার দিকে তাকিয়ে বললেন, এই ট্রলিটা আমি 10 বছর ধরে দেখিনি। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কেন? উনি তখন যে কথাটা বললেন সেটা আজও আমার মনে আছে। হরিদা বললেন, এই ট্রলিতে শেষবার যে মৃতদেহটা রাখা হয়েছিল সেটা আর কোনোদিন এখান থেকে বের হয়নি। হরিদা আমাকে কিছু না বলে মর্গের অফিস ঘরে নিয়ে এলেন। তারপর একটা পুরনো কাঠের আলমারি তুলে একটা মোটা রেজিস্টার বের করলেন। রেজিস্টারটা দেখে বোঝা যাচ্ছিল অনেক বছর পুরনো। উনি একটা পাতা খুলে আমার সামনে ধরলেন আর বললেন, এই নামটা পড়। আমি নাম দেখলাম, অমল ঘোষ। তার পাশে তারিখ ও তার নিচে লেখা আছে সময়। মৃত অবস্থায় মর্গে আনা হয় রাত 2:15। আমি বললাম, তারপর? হরিদা পুরো চুপ। আমি আবার বললাম, এরপর কি লেখা আছে? উনি বললেন, কিছুই লেখা নেই। তারপর হরিদা বলতে শুরু করলেন, মানে লোকটা মর্গে এসেছিল, কিন্তু এরপর তার মৃতদেহ কোথায় গেল সেটা কেউ জানতো না। আমি তখনও ব্যাপারটা ঠিক বুঝতে পারছিলাম না। ঠিক তখনই মর্গের ভেতর থেকে আবার শব্দ হলো। আমরা দুজনই চুপ করে গেলাম, কারণ শব্দটা এবার আসছিল সেই 7ম ট্রলির দিক থেকে। আমি হরিদাকে বললাম, হয়তো বাতাসের ট্রলিটা নড়ছে হরিদা। উনি সঙ্গে সঙ্গে মাথা নাড়লেন, বললেন, মর্গের ভেতরে বাতাস ঢোকার কোনো রাস্তা নেই। তারপর আমরা আবার ট্রলিটার কাছে গেলাম, কিন্তু এবার একটা জিনিস দেখে আমার বুকটা ধক করে উঠল। চাদরটা আগের মতো ছিল না। মনে হচ্ছিল কেউ যেন চাদরটা ভেতর থেকে টেনে ধরেছে। হরিদা
আমার হাত চেপে ধরে বললেন, তুই পিছনে থাক। উনি ধীরে ধীরে চাদরটা তুললেন। কিছুই নেই, কিন্তু চাদরের নিচে একটা জিনিস পড়েছিল, একটা পুরনো হাসপাতালের পরিচয়পত্র। আমি সেটা তুলে নিলাম। তারপর নামটা পড়ে আমার হাত ঠান্ডা হয়ে গেল। কার্ডে লেখা আছে অমল ঘোষ। আমি হরিদার দিকে তাকালাম, কারণ কিছুক্ষণ আগেই তো আমরা সেই নামটা পুরনো রেজিস্টারে দেখেছি। 10 বছর আগে মর্গে আসা সেই মৃতদেহের পরিচয়পত্র আজ আবার সেই সপ্তম ট্রলির নিচে। সেদিন রাত 2:10 পর থেকেই হরিদা বারবার ঘড়ির দিকে তাকাচ্ছিলেন। আমি বললাম, দাদা কি হয়েছে, কি দেখছো এইভাবে? উনি বললেন, আর 5 মিনিট। আমি বললাম, কিসের 5 মিনিট? হরিদা বললেন, অমল ঘোষকে ঠিক 2:15 এখানে আনা হয়েছিল। আমি জিজ্ঞেস করলাম, তারপর কি হয়েছিল? উনি কিছুই বললেন না। ঘড়িতে ঠিক 2:15 বাজলো, আর ঠিক তখনই হাসপাতালের বিদ্যুৎ চলে গেল। মর্গ একেবারে অন্ধকার হয়ে গেল। আমি টর্চ বের করতে যাচ্ছি, এমন সময় অন্ধকারের মধ্যে একটা শব্দ শুনলাম। কেউ যেন হাঁটছে। শব্দটা ধীরে ধীরে আমাদের দিকেই আসছিল। আমি হরিদাকে বললাম, দাদা, কেউ কি ভিতরে ঢুকছে? উনি আমার কানে খুব আস্তে আস্তে বললেন, টর্চ জ্বালাস না। আমি বললাম, কেন? হরিদা বললেন, ওটা যদি মানুষ হয় তাহলে আলো জ্বালালে দেখা যাবে। আমি বললাম, আর যদি মানুষ না হয়? হরিদা আর কোনো উত্তর দিলেন না। কিছুক্ষণ পর মর্গের দরজায় 3 বার শব্দ হলো। আমি হরিদার দিকে তাকালাম। হরিদা একদম চুপ। আবার সেই শব্দ হলো। আমি ভাবলাম হয়তো বাইরে কেউ দাঁড়িয়ে আছে, তাই দরজার কাছে গিয়ে বললাম, কে? কোনো উত্তর নেই। আমি আবার বললাম, কে আছেন? তখন বাইরের থেকে খুব দুর্বল একটা গলা শুনলাম, আমাকে বের করো। বিশ্বাস কর রানা, ওই কথাটা শুনে আমার শরীরের সমস্ত লোম দাঁড়িয়ে গিয়েছিল। আমি দরজা খুলতে যাচ্ছিলাম, ঠিক তখনই হরিদা আমার হাত ধরে পিছনে টেনে নিল। আমি বললাম, দাদা, বাইরে কেউ আটকে আছে। হরিদা বললেন, দরজা খুলবি না। আমি বললাম, কেন? হরিদা তখন খুব শান্ত গলায় বলল, এই মর্গের বাইরে এখন কেউ নেই। পরদিন সকালে আমরা সিসিটিভির ফুটেজ দেখতে বসি। রাত 2:14 পর্যন্ত সব কিছুই স্বাভাবিক। তারপর ঠিক 2:15 মর্গের দরজার সামনে একজন লোককে দাঁড়িয়ে থাকতে দেখা গেল। সাদা পোশাক পরা, মাথাটা নিচু, মুখ দেখা যাচ্ছে না। লোকটা প্রায় 5 মিনিট সেখানে দাঁড়িয়েছিল। তারপর হঠাৎ সে ক্যামেরার দিকে মুখ তুললেন, আর ঠিক তখনই ভিডিওটা ঝাপসা হয়ে গেল। আমি বললাম, এটা কে? হরিদা কোনো উত্তরই দিলেন না। উনি শুধু স্ক্রিনের দিকে তাকিয়েছিলেন। তারপর হঠাৎ করে বলে উঠলেন, একটু থাম। ভিডিওটা আবার চালালো। লোকটার ডান হাতের দিকে জুম করলো। তার হাতে একটা পরিচয়পত্র ছিল। আমি দেখেই বুঝলাম সেটা সেই একই পুরনো আইডি কার্ড, অমল ঘোষের। আমরা ব্যাপারটা হাসপাতালের কর্তৃপক্ষকে জানালাম, কিন্তু কেউ বিশেষ গুরুত্বই দিল না। সবাই বলল হয়তো সিসিটিভির সমস্যা হয়েছে, আর ট্রলিটাও হয়তো কেউ ভুল করে রেখে গেছে। তারপর 2 দিন কেটে গেল। তৃতীয় রাতে নতুন একজন কর্মী মর্গে ডিউটিতে এলো। নাম ছিল বিজয়। রাত প্রায় 3টের সময় বিজয় একজনকে ফোন করছিল। ফোনে সে শুধু বলছিল, স্যার, মর্গের ভেতরে কেউ আছে, কেউ হাঁটছে। তারপর ফোনটা কেটে যায়। সকালে বিজয়কে মর্গের বাইরে অচেতন অবস্থায় পাওয়া যায়, কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর জিনিসটা ছিল তার গলায় ঝোলানো ছিল একটি কার্ড। কার্ডটি ছিল অমল ঘোষের।
তখন প্রথমবার আমার সত্যিই মনে হলো এটা শুধু কোনো পুরনো ঘটনা নয়, এর সঙ্গে এখনো কিছু একটা জড়িয়ে আছে। সেদিন আমি হরিদাকে আর ছাড়লাম না। বললাম, দাদা আপনি কিছু জানেন, আমাকে সেটা বলুন। অনেকক্ষণ চুপ করে থাকার পর হরিদা বলল, ঠিক আছে, আজ তোকে সব বলবো। হরিদা বললেন, 10 বছর আগে অমল ঘোষ নামে একজন রোগী মারা গিয়েছিল, কিন্তু মৃত্যুর আগে লোকটা বারবার একটাই কথা বলছিল, আমাকে মর্গে নিয়ে যেও না। তখন কেউ কথাটা গুরুত্ব দেয়নি। রাতে অমলকে মর্গে রাখা হয়। পরদিন সকালে যখন কর্মীরা মর্গে ঢোকে, তখন অমলের মৃতদেহ আর সেখানে ছিল না, দেহটা উধাও হয়ে গিয়েছিল। আমি জিজ্ঞেস করলাম, কেউ কি চুরি করেছিল? উনি মাথা নাড়লেন, সেটা কেউ জানে না। তারপর উনি আরও একটা কথা বললেন, ওই ঘটনার পর থেকেই মাঝে মাঝে এই সপ্তম ট্রলিটা দেখা যায়। আমি বললাম, কেন? হরিদা আমার দিকে তাকিয়ে বলল, হয়তো অমল এখনো কাউকে খুঁজে বেড়াচ্ছে। এরপর আমরা পুরনো রেজিস্টারগুলো খুঁজতে শুরু করলাম, আর সেখানেই আমরা এমন একটা জিনিস পেলাম যেটা দেখে দুজনেই চুপ হয়ে গেলাম। অমলের ঘটনার মতো আরও 3টে ঘটনা ঘটেছিল। প্রতিবারই একই ব্যাপার ঘটেছিল, একজন মৃতদেহ নিখোঁজ হয়েছে মানে সপ্তম ট্রলিটা দেখা গেছে। তারপর কিছুদিনের মধ্যে মর্গে কাজ করা একজন মানুষ অস্বাভাবিকভাবে মারা গেছে, আর সেই তালিকার সর্বশেষ নাম ছিল বিজয়। তার নিচে একটা ঘর ফাঁকা ছিল। আমি বললাম, এখানে কার নাম লেখা হবে? হরিদা কোনো উত্তরই দিল না। ঠিক তখনই আমার ফোন বেজে উঠল। আমি ফোন বের করে দেখি কোনো নম্বর নেই, স্ক্রিনে শুধু লেখা মর্গ কলিং। আমি হরিদার দিকে তাকালাম। উনি বললেন, ফোনটা ধরিস না। কিন্তু জানিস তো রানা, মানুষের কৌতূহলটা না অনেক বড় আর খারাপ জিনিস। আমি ফোনটা ধরেই ফেললাম। প্রথমে কিছুই শুনতে পেলাম না, শুধু মনে হলো কেউ ধীরে ধীরে শ্বাস নিচ্ছে। তারপর একটা গলা, খুব দুর্বল একটা গলা, আমাকে খুঁজে বের করো। আমি বললাম, কে বলছেন? কিছুক্ষণ চুপ থাকার পর গলাটা আবার বলল, যে রাতে আমাকে এখানে রেখে গিয়েছিল। তারপর ফোন কেটে গেল। আমি সঙ্গে সঙ্গে কল হিস্ট্রি দেখলাম, কিন্তু অবাক করা বিষয় হলো কোনো কলই ছিল না। হরিদা আমার দিকে তাকিয়ে বললেন, এবার তুইও তালিকায় ঢুকে গেলি। আমি বললাম, কি করলে এটা বন্ধ হবে হরিদা? হরিদা বললেন, অমলের মৃতদেহ কোথায় গিয়েছিল সেটা খুঁজে বার করতে হবে। মর্গের পেছনে একটা পুরনো স্টোর রুম ছিল, প্রায় 10 বছর ধরে সেটা বন্ধ। হরিদার কাছে একটা পুরনো চাবি ছিল। আমরা চুপি চুপি গিয়ে সেই স্টোর রুমটা খুললাম। ভেতরে ঢুকতেই একটা পচা কাঠ আর পুরনো ওষুধের গন্ধ নাকে এলো। ঘরের এক কোণে একটা লোহার বাক্স ছিল। বাক্সটা খুলে আমরা কিছু পুরনো কাগজ পেলাম। তার মধ্যে একটা রিপোর্ট দেখে আমি থমকে গেলাম। ওটা ছিল অমল ঘোষের আসল মৃত্যুর রিপোর্ট। রিপোর্টে লেখা আছে, মৃত্যুর কারণ সন্দেহজনক। আমি বললাম, দাদা, অমলের মৃত্যু কি স্বাভাবিক ছিল না? হরিদা কিছুই বলল না, শুধু কাগজটার দিকে তাকিয়ে রইল। তারপর হঠাৎ এক শব্দ, স্টোর রুমের দরজা নিচ থেকেই বন্ধ হয়ে গেল। আমরা দুজনেই পেছনে তাকালাম, আর দরজার ওপাশ থেকে একটা গলা ভেসে এলো, সত্যিটা বল। সেদিন আমরা ঠিক করলাম আর মর্গে থাকবো না, কিন্তু রাত 2:15 আবার পুরো হাসপাতালের বিদ্যুৎ চলে গেল, আর তারপর মর্গের দরজা নিচ থেকেই খুলে গেল। ভিতরে তাকিয়ে দেখি সেই সপ্তম ট্রলি। এবার ট্রলির উপর
একটা দেহ ঢাকা। হরিদা আমার হাত ধরে বললেন, চল এখান থেকে বেরিয়ে যাই। আমরা পিছিয়ে আসছিলাম, ঠিক তখনই চাদরের নিচ থেকে একটা হাত বেরিয়ে এলো। হাতটা ধীরে ধীরে নিচে ঝুলে পড়ল, আর সেই হাতের মুঠোয় ছিল অমল ঘোষের পরিচয়পত্র। হরিদা হঠাৎ চিৎকার করে উঠল, ওটা অমল নয়। আমি হরিদার দিকে তাকালাম, তারপর আবার ট্রলিটার দিকে তাকালাম। চাদরটা একটু সরে গিয়েছিল, ভেতরে মুখটা দেখা যাচ্ছিল। আর বিশ্বাস কর ভাই, ওই মুখটা দেখতে হুবহু হরিদার মতো। আমি আর এক মুহূর্ত সেখানে দাঁড়াইনি, দৌড়ে মর্গ থেকে বেরিয়ে এলাম। পেছন থেকে হরিদার চিৎকার শুনতে পাচ্ছিলাম, কিন্তু আমি ফিরে তাকাইনি। সকালে হাসপাতালের লোকজন মর্গে গিয়ে হরিদাকে মেঝেতে অচেতন অবস্থায় পায়। সপ্তম ট্রলি নেই, অমলের পরিচয়পত্রও নেই, কিন্তু মেঝেতে একটা জিনিস পড়েছিল, একটা নতুন হাসপাতালের আইডি কার্ড। আমি কার্ডটা হাতে নিয়ে দেখতেই আমার বুক কেঁপে উঠল, কারণ কার্ডে লেখা ছিল আমার নাম, আর নিচে লেখা মৃত্যুর তারিখ, পরের দিন। ভাবতে পারছিস রানা, আমি তখনও জীবিত, কিন্তু আমার নামের আইডি কার্ডে মৃত্যুর তারিখ লেখা হয়ে গেছে। এরপর আমি ওই হাসপাতালে রাতের ডিউটি আর কখনো করিনি। কিছুদিন পর পুরনো মর্গটা পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়। কয়েক বছর পর বিল্ডিংটাও ভেঙে ফেলা হয়। হরিদা চাকরি ছেড়ে অন্য জায়গায় চলে যান। অমল ঘোষের মৃতদেহ কোথায় গেল সেটা আজও কেউ জানতে পারেনি। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা কি জানিস? আজও মাঝে মাঝে রাত 2:15 আমার ঘুম ভেঙে যায়। ফোনটা হাতে নিয়ে দেখি কোনো কল নেই, কোনো নম্বর নেই, কিন্তু কয়েক সেকেন্ডের জন্য ফোনের স্ক্রিনে একটা লেখা ভেসে ওঠে, মর্গের সপ্তম ট্রলি এখনো খালি আছে। তারপর ফোনটা নিচ থেকেই বন্ধ হয়ে যায়। আমি জানি না অমল ঘোষ সত্যিই কি কোনো অশরীরী শক্তি হয়ে ফিরে এসেছিল কিনা। আমি এটাও জানি না তার মৃত্যুর আসল রহস্যটা কী ছিল। আমার এখনও মাঝে মাঝে রাত 2:15 ঘুম ভেঙে যায়। আমি এখনও ভুলতে পারিনি সেই কথা। তো কেমন লাগলো ঘটনাটা? আমার তো বেশ ভালোই লেগেছে। থ্যাংক ইউ অনিকদা ঘটনাটা পাঠানোর জন্য। আপনাদের কাছেও যদি এমন কোনো সত্যি ঘটনা থেকে থাকে তাহলে আমাকে কমেন্টে জানাতে পারেন।